নমস্কার বন্ধুরা, আমি পরিণীতা আজ আবার চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে। আজকের গল্প সাহিত্যিক সমরেশ বসুর লেখা ছোট গল্প উত্তর সিকিমের ভূত বাংলো। তাহলে শুনে নেওয়া যাক আজকের গল্প। এবার আমি তোমাদের গোগলের গল্প শোনাতে পারলাম না, তাই ঠিক করেছি এই বছরে আমার নিজের চোখে দেখা একটা ভুতুড়ে ঘটনার কথা তোমাদের শোনাবো। ভুতুড়ে ঘটনাটা সত্যিই ভূতের কাণ্ড কারখানা কিনা সেটা তোমরাই বিচার করবে। প্রায় 14 বছর আগে আমি প্রথম সিকিমের রাজধানী গ্যাংটকে বেড়াতে গিয়েছিলাম। কোথায় কোন হোটেলে উঠবো সেসব আগের থেকেই ঠিক করা ছিল, কিন্তু সেখানে কারোকেই চিনি না। আমি আবার একলা মানুষ, গল্প করার কথাবার্তা বলার লোকও নেই, একমাত্র হোটেলের মালিক আর তার মেয়ে বউ ছাড়া। হোটেলের মালিক ছিল একজন বাস্তুহারা তিব্বতী। চীনারা যখন তিব্বত দখল করে নিয়েছিল তখন দলাই লামার সঙ্গে হাজার হাজার তিব্বতী ভারতবর্ষে চলে আসে আর নানান জায়গায় ছড়িয়ে পড়ে। এখনো সেই সব তিব্বতীরা আমাদের দেশেই থেকে গিয়েছে। গ্যাংটক শহরে সবচেয়ে বড় সৌন্দর্য হলো প্রায় 2 কিলোমিটার জায়গা অনেকটাই সমতল। শহরের বাজার, দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট সবই সেই সমতল রাস্তার দুধারে। আর এই রাস্তায় ঘুরতে ঘুরতে নীল আকাশের গায়ে সব সময় দেখতে পেতাম কাঞ্চনজঙ্ঘার বেশ বড় একটা অংশ মাথা তুলে দাঁড়িয়ে আছে। সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার রঙও বদলাতে থাকতো, আর সেদিকে তাকালে বাকিটা সবই নিচের পাহাড়ি অঞ্চল, গাছপালায় নিবিড় সবুজ আর নীল দেখাতো। আবার অন্যদিকে পাইন, দেবদারু, নানা গাছের ফাঁকে ফাঁকে পুলিশের ব্যারাক, সরকারি অফিসগুলি দেখা যেত। সমতল পথ দিয়ে হাঁটতে হাঁটতেই চলে যেতাম এককালের রাজা ছাগিয়ালের প্রাসাদের দিকে। সেখানে একটি বৌদ্ধ মন্দির দেখতাম। তিব্বতী লামা ও ভক্তরা গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ করছেন, আর একটি অনির্বাণ প্রদীপ সব সময়ই জ্বলছে। অনির্বাণ প্রদীপ মানে হলো যে প্রদীপ একবার জ্বালালে আর কখনো নিভবে না। তিব্বতী বৌদ্ধদের কাছে এই অনির্বাণ প্রদীপ খুবই পুণ্যের জিনিস। 2 দিন বাদেই এক বাঙালি ভদ্রলোক এসে আমার সঙ্গে আলাপ করলেন। তিনি একটি সংবাদ প্রতিষ্ঠানের সংবাদদাতা। জিজ্ঞেস করলুম, কি করে জানলেন আমি এখানে এসেছি? সাংবাদিক ভদ্রলোক হেসে বললেন, আমাদের কাছে কোনো সংবাদই চাপা থাকে না। কলকাতার এক খবরের কাগজের সাংবাদিক বন্ধু আমাকে টেলিফোনে জানিয়েছেন আপনি গ্যাংটক বেড়াতে এসেছেন। খবর পেয়েই হোটেলগুলোতে খোঁজ নিয়ে জানলুম আপনি এই হোটেলে উঠেছেন, তাই আপনার সঙ্গে আলাপ করতে এলুম। আমিও ভদ্রলোককে পেয়ে খুশি হলুম। তিনি ওর বাড়িতে আমাকে নিয়ে গেলেন, তার স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তাদের একটি 4-5 বছরের ছোট মেয়েও ছিল। হাসি খুশি মেয়েটির সঙ্গে আমার খুব ভাব জমে গিয়েছিল। সে আমাকে গ্যাংটকের অনেক গল্প শোনাতো। আবার সাংবাদিক ভদ্রলোক গ্যাংটকের যা কিছু দেখাবার সবই আমাকে ঘুরিয়ে দেখিয়েছিলেন। তিনি আমায় পরিচয় করিয়ে দিয়েছিলেন মিলিটারি ক্যাপ্টেন টি.কে. বাসুর সঙ্গে। টি.কে. বাসু অর্থাৎ তাপস কুমার বসু। গ্যাংটকের মতো জায়গায় একজন বাঙালি মিলিটারি ক্যাপ্টেনের সঙ্গে আলাপ হওয়া খুবই সৌভাগ্যের বিষয়। ক্যাপ্টেন বাসু একদিনের আলাপেই আমার এমন বন্ধু হয়ে গেলেন, পরের দিনই তিনি আমাকে তাদের মিলিটারি মেসে দুপুর খাবারের জন্য নিমন্ত্রণ করলেন। বললেন, আপনি হোটেলেই তৈরি হয়ে বসে থাকবেন, আমি নিজে না আসতে পারলে গাড়ি পাঠিয়ে দেব। মিলিটারি ড্রাইভার আপনার খোঁজ নিয়ে আপনাকে নিয়ে আসবে। গ্যাংটকের মতো জায়গায় এরকম একজন ক্যাপ্টেনকে পেয়ে আমার খুবই আনন্দ হলো।
পরের দিন একজন মিলিটারি পোশাক পরা সর্দারজি অর্থাৎ শিখ ড্রাইভার বেলা 11টায় হোটেলে এলেন। আমি হোটেলের নিচের তলায় রেস্টুরেন্টে বসেছিল। ড্রাইভার সর্দারজি হোটেলের মালিককে আমার নাম বলতেই তিনি আমাকে দেখিয়ে দিলেন। সর্দারজি আমাকে একটা ছোট্ট চিরকুট দিলেন। তাতে লেখা ছিল, দাদা, ড্রাইভার যশবন্ত সিং আপনাকে নিয়ে আসবে, আপনি এর সঙ্গেই চলে আসবেন। ইতি তাপস। আমি যশবন্ত সিং এর সঙ্গে একটা জিপে চেপে বেরিয়ে পড়লাম। সমতল পাহাড়ি পথ গিয়ে মিলিটারি মেসে যেতে আমার রীতিমতো ভয় হয়েছিল। মেসটা ছিল একটা পাহাড়ের মাথায়। রাস্তাটা এমন উঁচু আর খাড়া, একটু এদিক ওদিক হলেই একেবারে সোজা জমালয়েই চলে যেতে হবে। যাই হোক, মেসে পৌঁছালাম। সামনে লন। একটা গাড়ির পক্ষে পুরোপুরি পাক খাবার মতো জায়গা নেই। মেস রুমটা বেশ বড়। ক্যাপ্টেন টিকে বাসু ছাড়াও আরো কিছু বেশ ভদ্রলোক ভদ্রমহিলাও ছিলেন। ভদ্রলোকেরা সকলেই নানা স্তরের অফিসার, এবং যিনি মিলিটারি ডাক্তার ছিলেন তিনি একজন ওড়িয়া। ক্যাপ্টেন বাসু ছাড়া আর কোনো বাঙালি না থাকলেও সকলের সঙ্গেই আমার খুব ভাব হয়ে গেল। অনেক রকম রান্না হয়েছিল। মাংসের বিরিয়ানি, কাবাবের কোনো তুলনাই ছিল না। খাওয়া দাওয়া মিটতেই প্রায় বেলা 3টে বেজে গিয়েছিল। ক্যাপ্টেন বাসুই ছিলেন মেসের ইনচার্জ, আর মেসের গায়েই ছিল তার ছোট 2 কুঠুরির থাকবার ঘর। সেখানে বিশ্রাম নেবার সময়ই ক্যাপ্টেন বাসু আমাকে বললেন, উত্তর সিকিম হলো মিলিটারির হাতে। সেখানে সাধারণ মানুষ এখান থেকে যেতে পারে না, বিশেষ অনুমতি লাগে। আর উত্তর সিকিমে যারা বাস করে তারাও কেউ এদিকে আসতে পারে না। এই সীমান্ত অঞ্চলে সামরিক কড়াকড়ি খুব বেশি। তবে আপনি যদি উত্তর সিকিমে বেড়াতে যেতে চান, আমি তার ব্যবস্থা করতে পারি। আমাদের সঙ্গে গেলে আপনার কোনো অনুমতিরও দরকার হবে না। আমি তো শুনে খুবই খুশি, তখনই রাজি হয়ে গেলাম। 2 দিন পরে সকালবেলা একটা জোঙ্গা জিপে চেপে আমরা উত্তর সিকিমের পথে রওনা হলাম। জোঙ্গা জিপ এমন গাড়ি যা খাড়া পাহাড়ি পথে চলতে পারে। ক্যাপ্টেন বাসু ছাড়া আমি আর ডাক্তার মেজর মোহান্তি এবং তার স্ত্রী ছিলেন। গাড়ির চালক ছিলেন সেই যশবন্ত সিং। উত্তর সিকিমের পথটা গিয়েছে তিস্তার উৎসের দিকে, অর্থাৎ তিস্তা যেখান থেকে বরফ গলে পাহাড় থেকে নেমে শিলিগুড়ির পাশ দিয়ে সমতলে নেমেছে। আমরা সেই ওপরে উঠছিলাম, আর আস্তে আস্তে পাহাড় পর্বতের দৃশ্যও বদলে যাচ্ছিল। খুব সংকীর্ণ রাস্তা দিয়ে খাড়া পাহাড়ের গা ঘেঁষে আমাদের জিপ চলছিল, আর তিস্তাকে একটা সরু নীল ফিতের মতো অনেক নিচে দেখা যাচ্ছিল। গাছপালা কমতে কমতে আমরা পৌঁছে গিয়েছিলাম বরফের রাজত্বে। চারিদিকের পাহাড়ই অধিকাংশ বরফে ঢাকা। রাত্রে আমরা যেখানে থাকবো সেখানে রান্নার ব্যবস্থা হবে, কিন্তু দুপুরের খাবার সঙ্গে নেওয়া হয়েছিল। ঠিক হয়েছিল একটা বাংলোয় আমরা দুপুরে খাবার খাবো, সেখানে একটু বিশ্রামও করব। বাংলোটা মিলিটারির অধীনেই ছিল, কিন্তু ডাক্তার মেজর মোহান্তির স্ত্রী মিসেস মোহান্তি হঠাৎ ভয় পেয়ে বললেন, আমি শুনেছি ওটা ভূত বাংলো, আমি ওখানে ঢুকবো না। মিসেস মোহান্তির কথা শুনে সবাই হেসে উঠলেন। ক্যাপ্টেন বাসু বললেন, দিনের বেলা সেখানে আপনার ভয় পাবার কোনো কারণ নেই। তাছাড়া বাংলোটা মিলিটারি পাহারা দেয়। বাইরের ঘরে অফিসাররা মাঝে মাঝে অফিসের কাজ নিয়েও বসেন। 2টি খুব ভালো শোবার ঘর আর বাথরুমও আছে। আমরা আছি, আপনার কোনো ভয় নেই। প্রায় বেলা 1টার সময় আমরা সেই বাংলোর সামনে এসে দাঁড়ালাম।
চারিদিকেই বরফে আবৃত পাহাড়। উত্তরে আকাশের গায়ে তুষার ঢাকা পর্বত ছাড়া কিছুই নেই। কোথাও কোনো শব্দও নেই, এমনকি একটা পাখির ডাকও শোনা যায় না। বাংলোর গেটেই দেখা গেল বন্দুক হাতে একজন সিকিমি সৈনিক পাহারা দিচ্ছে। আমাদের আসার সংবাদ নাকি আগে থেকেই দেয়া হয়েছিল। সিকিমি সৈনিক মিলিটারি কায়দায় সেলাম ঠুকে বাংলোর দরজার তালা খুলে দিল। আমরা ভেতরে ঢুকলাম। বাংলোর বাইরের ঘরটা বেশ বড়। সোফা সেট ছাড়াও রয়েছে মস্ত বড় একটা টেবিল, অনেকগুলো চেয়ারও। টেবিলের উপরে রাখা জল ভরা কাচের জাগ, অনেক প্লেট থাকে থাকে সাজানো, আর ডজন খানেক জলের গেলাস। আমি বাংলোর ভিতরে অন্যান্য ঘরগুলো দেখে এলাম। সত্যিই বেশ সুন্দর সাজানো ঘর। খাটের বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন। ডাক্তার মোহান্তি নিজেই মিসেস মোহান্তিকে নিয়ে একটি শোবার ঘরে ঢুকলেন। ক্যাপ্টেন বাসু ড্রাইভারের সাহায্যে গাড়ি থেকে খাবার নামিয়ে টেবিলের উপরে সাজালেন। ডাক্তার মোহান্তি বাইরের ঘরে এসে বললেন, আমার স্ত্রীর ভয় কেটে গেছে, উনি বাথরুমে গেছেন, এখন বেশ খুশি। আমার খুব শীত করছিল, তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটি শোবার ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে খানিকক্ষণ বিশ্রাম করবার জন্য ব্যস্ত হয়েছিলাম। এমন সময় হঠাৎ মিসেস মোহান্তির একটা আর্ত চিৎকার ভেসে এলো। তিনি ছুটতে ছুটতে বাইরের ঘরে এলেন। দেখলাম তার দু চোখ ভয়ে ও আতঙ্কে বিস্ফারিত। মুখে বোধহয় জল দিয়েছিলেন, মুখটা ভেজা। আমরা সবাই তাকে একটা সোফায় বসিয়ে দিলাম। তিনি প্রথমে তো কোনো কথাই বলতে পারছিলেন না। তারপর কোন রকমে যা বললেন তা হলো, বাথরুমের জানালাটা নাকি হঠাৎ বাতাসের ঝাপটায় খুলে যায়। জানলায় কোনো গারদ ছিল না। জানলায় দেখা যায় বিকট দর্শন একটা মুখ, মাথায় লম্বা লম্বা চুলে বেনি পাকানো, অথচ মুখে ঝুলের মতো গোঁফদারি। সে হাসছিল না কি করছিল বোঝা যায়নি, কেবল তার মস্ত লাল জিভ আর বেগড়া বেগড়া বড় বড় দাঁত দেখা গিয়েছিল। সে অদ্ভুত শব্দ করে মিসেস মোহান্তির দিকে একটা হাত বাড়িয়ে দেয়। তখনই তিনি কোনো ক্রমে দরজার ছিটকিনি খুলে বেরিয়ে আসেন। সব শুনে ক্যাপ্টেন বাসু তৎক্ষণাৎ সিকিমি সৈনিকটিকে নিয়ে বাইরে ছুটে গেলেন। ডাক্তার মিসেস মোহান্তির পাশে বসে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছিলেন। আমি মনে মনে অবাকই হচ্ছিলাম। আশেপাশে কোনো মানুষের বসতি নেই, ওরকম অদ্ভুত মূর্তি বই বরফ ঢাকা পাহাড়ে এলো কোথা থেকে? মিসেস মোহান্তি আবার বললেন, ক্যাপ্টেন বাসু আমার সব কথা না শুনেই চলে গেলেন। সেই মূর্তি দেখে আমি যখন ছিটকিনিটা খুলবার চেষ্টা করছি, তখন হঠাৎই মূর্তিটার চেহারা বদলে গেল। দেখলাম মাথায় এলানো চুল, পাহাড়ি মেয়ে খিলখিল করে হাসছে, তার গলায় অনেক রঙের পাথরের মালা। সে তার এমন লম্বা হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছিল, ছিটকিনি না খুলতে পারলে সে নিঘাতি আমাকে ধরে ফেলতো। তোমরা কি সেই বিকট হাসি শুনতে পাওনি? ডাক্তার মোহান্তি মাথা নেড়ে বললেন, না, আমি তো কিছুই শুনতে পাইনি। মিসেস মোহান্তি আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন। বললুম, না, আমিও তো কিছু শুনতে পাইনি। প্রায় 15 মিনিট পরে ক্যাপ্টেন বাসু ফিরে এসে জানালেন কোথাও কিচ্ছু দেখতে পাননি। কাছে পিঠের মধ্যে বাংলোর পিছনে পাহাড়ের উপরে একটি বৌদ্ধ মন্দির রয়েছে। সেখানে একটি আলাদা কাঠের বাড়িতে একটি তিব্বতী পরিবার রয়েছে। সেখানে ওরকম কোনো মানুষের মূর্তি দেখা যায়নি। তাছাড়া ক্যাপ্টেন বাসু সিকিমি সৈনিকটিকে নিয়ে এত তাড়াতাড়ি গিয়েছিলেন, কেউ পালাতে গেলে তিনি নিশ্চয়ই দেখতে পেতেন। তাছাড়া সিকিমি সৈনিকটি বলল, পিছনের পাহাড়ে তিব্বতী পরিবারটি খুবই ভালো। তারা এই পাহাড়ে খুব কষ্ট করে কিছু ফসল করে আর তা খেয়েই বুদ্ধের সেবা করে বেঁচে আছে। যাই হোক, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছিল, খিদেও পেয়েছিল সকলের। বাইরের ঘরের বড় টেবিলটা ঘিরে আমরা সবাই খেতে বসে গেলাম।
বন্ধ কাচের জানালা দিয়ে বাইরে ওপারের পাহাড়ের বরফের ওপর রোদের ঝিকিমিকি দেখা যাচ্ছিল। পরোটা, আলুর দম, শুকনো করে রান্না করা মাংস আর মিষ্টি ছিল দুপুরের খাবার। আর ছিল বড় ফ্লাক্সে গরম গরম কফি। ক্যাপ্টেন বাসুকে বলে আমি ভিতরে একটি শোবার ঘরে গেলুম। জঙ্গা জিপে অনেকটা পথ এসে আর পেট ভরে খেয়ে আমার যেন শীতটা আরো বেশি লাগলো। কম্বল জড়িয়ে শুয়ে পড়লাম। ঘুমের দরকার ছিল না, ঘুম আসছিলও না। আমি একটু আরাম করতেই চাইছিলাম আর কি। শুয়ে শুয়ে মিসেস মোহান্তির দেখা ঘটনার কথা শুধুই ভেবে যাচ্ছিলাম। ভাবতে ভাবতেই আমার যেন একটু তন্দ্রার ঘোর এসে গিয়েছিল। শুনতে পেলাম ঘরের মধ্যে কেউ যেন পায়চারি করছে। তারই তালে তালে ঠুং ঠুং শব্দ হচ্ছে, আর আমার নাকের কাছে আসছে একটা মিষ্টি সুগন্ধ। আমার তন্দ্রা কেটে গেল। চোখ মেলে তাকালুম। দেখলুম একটা অদ্ভুত দেখতে মেয়ে বাথরুমে ঢুকে গেল, কিন্তু বাথরুমের দরজাটা খোলাই রইল। দরজাটা কি খোলাই ছিল মনে করতে পারলাম না। হয়তো স্বপ্নই দেখছিলাম তন্দ্রার ঘরে। কোনো রকমে কম্বলের ঢাকা খুলে খাট থেকে নেমে বাথরুমের দরজাটা টেনে বন্ধ করে দিলাম। দিয়েই আবার গিয়ে শুয়ে পড়লাম। এরপরেও আমাদের অনেকটা পথ যেতে রাত্রি হয়ে যাবে। এসব পাহাড়ি পথে রাত্রে চলাটা একেবারেই নিরাপদ নয়। কোথায় যে রাস্তায় ধস নেমে আছে কেউ বলতে পারে না। আর আমরা এমন একটা সীমান্ত অঞ্চল দিয়ে চলেছি যে কোনো সময়ই বিদেশি সৈনিকের গুলি ছুটে আসতে পারে। আবার বোধ হয় আমার একটু তন্দ্রা এসেছিল। শুনতে পেলাম ঘরের মেঝে কেউ হেঁটে বেড়াচ্ছে। আমি চোখ মেলে তাকিয়ে অবাক হয়ে গেলাম। দেখলাম গলা থেকে হাঁটু অবধি লাল পোশাক পরা একটি লোক ঘরের জানলার কাছ থেকে দরজা অবধি হেঁটে বেড়াচ্ছে। পায়ে মোজা আর জুতো, মাথায় টুপি পরা থাকলেও লম্বা চুল বেরিয়ে পড়েছে, আর তার ফর্সা মুখে কোপদারিও রয়েছে। আশ্চর্য, এ এলো কোথা থেকে? আমি উঠে বসে জিজ্ঞাসা করলাম, কে আপনি? এ ঘরে এলেন কেমন করে? লোকটি আমার দিকে একবার তাকালো, তারপর বাথরুমের দরজা খুলে ভিতরে চলে গেল। দরজাটা বন্ধ করে দিল। আশ্চর্য, সত্যিই ভূত বাংলো নাকি? আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম। পায়ে জুতো গলিয়ে বাথরুমের দরজা খুললাম। কেউ কোথাও নেই, কেবল বড় জানালার কাঁচের পাল্লা দুটো খোলা। জানালার বাইরে জংলি ঝোপঝাড়। আমি এগিয়ে গিয়ে জানলায় উঁকি দিতে গেলাম। তৎক্ষণাৎ দরজাটা শব্দ করে বন্ধ হয়ে গেল। আমি লাফ দিয়ে দরজার কাছে গিয়ে পাল্লা ধরে টানলাম, কিন্তু দরজাটা বাইরের থেকে কেউ বন্ধ করে দিয়েছে। আমি চিৎকার করে ডাকলাম, ক্যাপ্টেন বাসু, দরজাটা খুলে দিন। তখনই জানলার কাছে খিলখিল হাসি শুনতে পেলাম। ফিরে তাকিয়ে দেখি চুল এলো করা একটা পাহাড়ি মেয়ে জানলার বাইরে দাঁড়িয়ে হাসছে। মুখটা তার মোটেই খারাপ নয়। গলা থেকে তার বুক অবধি নানা রঙের পাথরের মালায় ঢাকা। তাকে আমার পাগলি ছাড়া আর কিছুই মনে হলো না। আমি তার দিকে তেড়ে গেলুম। সে ভয় না পেয়ে তার একটা হাত ভিতরে বাড়িয়ে দিল। আমি সে হাতটা ধরতে গেলাম, অমনি সে হাতটা সরিয়ে নিল। আমি ওর এলো চুল ধরবার জন্য হাত বাড়ালাম। সে পিছিয়ে গেল আর খিলখিল করে হাসতে লাগলো। আমি এমনই খেপে গেলুম, বড় জানলাটা উঠে বাইরে লাফ দিয়ে পড়লাম। মেয়েটি বোধহয় ভাবতে পারেনি আমি এমন কোনো একটা কাণ্ড করতে পারি। সে দৌড় দিল, আমিও তার পিছনে পিছনে ছুটলাম। কিন্তু জংলি ঝোপঝাড়ের মধ্যে সে যে কোথায় কিছুতেই দেখতে পেলাম না, অথচ তার হাসি শুনতে পাচ্ছি। হাসির শব্দ লক্ষ্য করে আমিও জংলি ঝোপে ঢুকে পড়লাম। এ নিশ্চয়ই কোনো মতলববাজ মানুষদের ব্যাপার। হাসির শব্দ লক্ষ্য করে ছুটতে ছুটতে হঠাৎ এক সময়
আমি বাংলোর সামনে পাহাড়ের খাদের ধারে রাস্তায় এসে পড়লাম। তখন আর হাসি শোনা যাচ্ছে না, জঙ্গলি ঝোপও নেই। অবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম। আর একটু হলেই আমি হাজার হাজার ফুট নিচে পড়ে যেতাম। উত্তরের আকাশে তুষারাবৃত পর্বতের গায়ে রোদের নানা রং খেলা করছে। আমি বাংলোর দিকে এগিয়ে গেলাম। দেখলাম সিকিমি সৈনিকটি বাংলোর বারান্দায় দাঁড়িয়ে আছে। ঘরে ঢুকে দেখলাম ডাক্তার মেজর মোহান্তি আর ক্যাপ্টেন বাসু দুটো ছোট সোফায় গা এলিয়ে চোখ বুজে আছেন। মিসেস মোহান্তি বড় সোফায় শুয়ে ঘুমাচ্ছেন। আমার পায়ে শব্দ পেয়ে ক্যাপ্টেন বাসু চোখ খুললেন। জিজ্ঞাসা করলেন, এর মধ্যে আবার বাইরে গেলেন কখন? বললুম, ঘর থেকে এসে বলছি। আমি যে ঘরে শুয়েছিলাম সে ঘরে ঢুকে বাথরুমের দরজাটা দেখলাম। অবাক কাণ্ড, সত্যিই বাইরে থেকে বাথরুমের দরজার ছিটকিনি বন্ধ। কিন্তু কে বন্ধ করতে পারে? আমি শোবার ঘর থেকে বাইরের ঘরে এলাম। ক্যাপ্টেন বাসুকে ইশারায় ডেকে ঘরের বাইরে গিয়ে সব কথা বললাম। তিনি শুনে অবাক হয়ে বললেন, আমরা কেউ আপনার শোবার ঘরে ঢুকিনি, কোনো মেয়ের হাসিও শুনতে পাইনি। আমরা দুজনেই দুজনের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। এ ভুতুড়ে ব্যাপারের কোনো ব্যাখ্যাই আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। আমার ধারণা ওখানে এমন কিছু লোক হয়তো আছে যারা চায় না বাংলোয় এসে কেউ থাকুক। ওখান থেকে চলে আসার সময় সিকিমি সৈনিকটিকে জিজ্ঞাসা করেছিলাম সে কখনো কিছু দেখেছে কিনা। সে পরিষ্কার বলল, না, সেরকম কিছু দেখলেই আমি গুলি চালিয়ে দিতুম। দুর্ভাগ্যের বিষয়, আমার কাছে বন্দুক বা রিভলভার কিছুই ছিল না। কিন্তু ক্যাপ্টেন বাসু আর ডাক্তার মেজর মোহান্তের কাছে রিভলভার ছিল। সেই জন্যেই কি ভূতেরা তাদের দেখা দেয়নি? কে জানে। শেষ হলো সাহিত্যিক সমরেশ বসুর লেখা ছোট গল্প উত্তর সিকিমের ভূত বাংলো। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজ তবে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। শুভরাত্রি।